বাবা ও মা এক সপ্তাহের জন্য বাইরে ঘুরতে গেছিল। একদিন রাতে ছোট ভাইয়ের প্রচণ্ড জ্বর আসলো, তাই খাওয়া দাওয়া করে ছোট ভাইয়ের রুমে ঘুমিয়ে পড়লাম। মাঝ রাতে আমার ঘুম ভেঙে গেলে আমি অবাক হয়ে গেলাম। জ্বরের ঘোরে ছোট ভাই আমার সাথে যা করল তা শুনলে তোমাদের পানি চলে আসবে। তাই তোমাদের দুটি পায়ে ধরে বলি, অন্তত আজকের গল্পটি শুরু শেষে পর্যন্ত শোনো। আমার নাম রুদ্রিকা, আমি কলেজে পড়ি। আমি একটু দুরন্ত, ছুটন্ত স্বভাবের। ছেলেদের মতন হই হুল্লোড়, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো এইসব করতে ভালোবাসি। আর বেশিরভাগ সময়ের সঙ্গী হয় আমার ভাই রুদ্র। আমাদের ফ্যামিলিতে আমরা চারজন, মা বাবা, আমি আর ভাই। ভাই সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে। আমার আর ভাইয়ের সম্পর্কটা ভাই বোনের কম, বন্ধুত্বের অনেক বেশি। আমি আর ভাই একে অপরকে ছাড়া বেশি সময় থাকতে পারতাম না। আমাদের মধ্যেও ঝগড়া গণ্ডগোল হতো, তবে সেটা বেশি সময় স্থায়ী হতো না, আবার মিটে যেত। গরমের জন্য আমি বাড়িতে সব সময় ফ্রক পরে থাকি। আমি খেয়াল করে দেখেছি রুদ্র কথা বলতে বলতে আর চোখে আমাকে দেখতে থাকে। রুদ্রের ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসে, কি একটা কারণে আমার সাথে গণ্ডগোল করে রুদ্র ঘুড়ি বানিয়ে উড়াতে যাচ্ছে। আমিও সঙ্গে সঙ্গে ঘুড়িটা কেড়ে নিয়ে ভেঙে দিলাম। ভেঙে দিয়ে আমি ঘরের দিকে দৌড় মারলাম। রুদ্র আমার পিছন পিছন ঘরে ঢুকে টাল সামলাতে না পেরে আমার উপর পড়ে গেল। আমিও রুদ্রের ভরে রুদ্রের সাথে বিছানায় পড়ে গেলাম। রুদ্রের হাতটা গিয়ে পড়ল আমার সামনে। রুদ্র কি করবে বুঝতে না পেরে হালকা চাপ দিল। আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। লজ্জায় লাল হয়ে শেষমেশ ভাইকে বললাম, এই শয়তান কি হচ্ছে? ওঠ! রুদ্র তাড়াতাড়ি উঠে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি চোখ বুজে বিছানায় পড়ে রইলাম। রুদ্রের সেই ঘটনা কিছুতেই ভুলতে পারছি না। এই ঘটনার পরে দুজনের মাঝে একটা পরিবর্তন আসে। কিছুতেই দুজন দুজনার সামনে একেবারে সহজ হতে পারছিলাম না। এই ব্যাপারটা আমার মায়ের চোখ থেকেও এড়ায় না। একদিন মা আমাকে জিজ্ঞাসা করে, কিরে তোদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে নাকি? কই না তো, কিছুই হয়নি বলে চলে গেলাম। 2-1 দিন পর মামার বাড়িতে একটা বিয়েতে নেমন্তন্ন থাকায় সেখানে মা আর বাবা চলে গেল। আমি আর ভাই বাড়ি রইলাম। বাবা মা গেছে বিকেল বেলায়, সন্ধ্যার একটু আগে। রাত্রিবেলায় আমরা দুজনেই চুপচাপ খাওয়া দাওয়া সেরে শুতে যাব, তখন দেখি রুদ্রের চোখ মুখের অবস্থা কেমন পাল্টে যাচ্ছে। কপালে হাত দিয়ে দেখি ভীষণ জ্বর। রুদ্রকে বললাম, তোর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। রুদ্র বলল, ঘরে প্যারাসিটামল আছে, আমি খেয়ে শুয়ে পড়ব, কিছু হবে না বলে ঘরে চলে গেল। আমি ঘরে যাওয়ার আগে বলে গেলাম, দরজা খুলে রাখিস, রাতে জ্বর কেমন হলো এসে দেখে যাব। ভাইয়ের জন্য আমার মনটা খারাপ হয়ে গেল। নিজের উপর রাগ হতে লাগল। কেন আমি এতদিন ভাইয়ের সাথে ভালো করে কথা বলিনি, কেন সব ঝামেলা মিটিয়ে নিইনি, এসব ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। এক সময় ঘুম ভেঙে উঠে লাইট জ্বালিয়ে দেখি 12টা বাজে। আমি ভাইয়ের ঘরে গিয়ে ভাইয়ের গায়ে হাত দিয়ে দেখি গা জ্বরে পুড়ে যাচ্ছে। ভাইয়ের এরকম অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে গেলাম। কিছুটা সময় বুঝতে পারলাম না আমি কি করব। তারপর একটা বাটিতে জল এনে ভাইয়ের মাথায় জলপট্টি দিতে লাগলাম। প্রায় 1 ঘন্টা জলপট্টি দেওয়ার পর আস্তে আস্তে ভাইয়ের জ্ঞান ফিরল। আস্তে আস্তে ভাই আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে আমার দিদি? তুই প্রচণ্ড জোরে অজ্ঞান হয়ে গেছিলি। আমি এত সময় তোর মাথায় জলপট্টি দিচ্ছিলাম। এখন কেমন লাগছে ভাই? জ্বর কমেছে, আগের চেয়ে এখন ভালো লাগছে। এই কথা বলে রুদ্র কেমন অদ্ভুত এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকল। কি দেখিস ভাই? মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। রুদ্র বলল, তোকে দেখছি। আমি ভাইয়ের দিকে না তাকিয়ে একটু মুচকি হাসি দিলাম। কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকার পর রুদ্র বলতে লাগল, দেখ দিদি, আমি জানি সেদিনকার ব্যাপারে তুই আমার উপর রেগে আছিস। ওটা একটা মিস্টেক ছিল, আমি চাই তুই আবার আমার সাথে আগের মতন হাসি ঠাট্টা কর, কথা বল। কি হলো দিদি, কিছু তো বল। আমি চোখ তুলে তাকিয়ে দেখি রুদ্রের চোখে জল। রুদ্র চোখের জল দেখে আমার বুকের ভেতরটা মুচড়ে গেল। এই ভাই, তুই কাঁদছিস কেন? পাগল, তুই কাঁদলে আমার ভালো লাগে? রুদ্রের জ্বর ও কান্নার জন্য কথা বারবার আটকে যাচ্ছিল। তবুও ফুপিয়ে ফুপিয়ে অনেক কষ্টে বলল, তুমি জানো দিদি, এই কটা দিন আমার কেমন কষ্টে কেটেছে। তোমার সাথে আর কিছুদিন কথা না বলতে পারলে আমি দম বন্ধ হয়ে মারা যেতাম। আমার চোখে ও জল টলমল করছে। ভাই, এমন কথা আর কখনো মুখে আনবি না। তুমি ছাড়া আমি কিভাবে থাকব বল। এই কথা বলতে বলতে আমার চোখ দিয়েও জল গড়িয়ে পড়তে লাগল। আমার লক্ষ্মী ভাই বলে রুদ্রকে ধরলাম।
কিন্তু আজকে একটু অন্যরকম মনে হচ্ছে। দুজনের এক অন্যরকম ভালো লাগার অনুভূতি। নিজেকে আর ধরে রাখতে পারছি না। হঠাৎ রুদ্র বলে উঠল, অনেক রাত হয়েছে দিদি, শুয়ে পড় এবার। আর রাত জাগিস না। প্রথমে আমি কি করব বুঝে উঠতে পারলাম না। তারপর বললাম, ঠিক আছে, আমি তোর ঘরে তোর সাথে শুয়ে পড়ছি, রাতে যদি আবার কোনো অসুবিধা হয়। না দিদি, কোনো অসুবিধা হবে না, তুমি তোমার ঘরে যেয়ে শুয়ে পড়ো। আমি একটু রাগ করে বললাম, খুব বড় হয়ে গেছিস তাই না? যেটা বলছি সেটা শোনো। রুদ্র আর কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। আমি ও রুদ্রের পাশে শুয়ে পড়লাম। আমি শুয়েছিলাম কিন্তু আমার ঘুম আসছিল না। আমি ভাইয়ের কথাগুলো ভাবছিলাম। ভাবতে ভাবতে চোখ দুটো লেগে এসেছিল। আমার গরমে ঘুম ভেঙে গেল। আমি কিছু বলছি না দেখে ভাইয়ের সাহস আর ও বেড়ে গেল। আমি আর কিছু বলতে পারলাম না। ভাইয়ের আচরণ সেই শুরু থেকেই কেমন লাগছিল, মনে হচ্ছিল এ আমার চিরপরিচিত ভাই না। হয়তো জ্বরের ঘোরে এমনটা করছে। ব্যাপারটা আমি বুঝতে পারছি। আমি ভাইয়ের সাথে আর কিছুই করতে চাই না। কিন্তু এই অবস্থায় ভাইকে আটকানো আমার পক্ষে সম্ভব হবে না। সকালবেলা আমার ঘুম ভাঙল। রুদ্রের উপর রাগ করব না কি করব বুঝে উঠতে পারলাম না। রাগ, আনন্দ, অভিমান, ভালোবাসা সবকিছুর মিলিয়ে এক অদ্ভুত রকমের অনুভূতি হতে লাগল। এরপর প্রায় এক সপ্তাহ কেটে গেছে। আমি বুঝতে পারি রুদ্র আমাকে মনে মনে ভাবতে শুরু করেছে। আমারও কেমন যেন একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয়েছে রুদ্রের উপর। আরও কিছুদিন পর হঠাৎ করে একদিন রুদ্র আমাকে এসে বলল, দিদি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। সেদিন জন্য আমি দুঃখিত দিদি। জ্বরের ঘোরে অনেক বড় ভুল করে ফেলেছি। ভাইয়ের দিকে তাকিয়ে আমার ও ভীষণ মায়া লাগছিল। ভাই আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি দিদি। তোমাকে আমার প্রেমিকা রূপে পেতে চাই। তুমি আমার দেখা সবচেয়ে সেরা সুন্দরী। তোমার জন্য আমি সবকিছু করতে পারি। ভাইয়ের কাছ থেকে হঠাৎ করে এতগুলো কথা শুনি আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না। পরিস্থিতি একটু সামলে নিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এখন বাবার বাইকটা বের করে আমাকে একটু কোচিংয়ে দিয়ে আয়। ভাই আমার দিকে তাকিয়ে বাইক বের করতে চলে গেল। এর আগে বহুবার রুদ্র বাইকে করে কোচিংয়ে দিয়ে এসেছে। কিন্তু কেন জানি না আজ অনেক এক্সাইটমেন্ট ফিল হচ্ছে। কোচিংয়ে পৌঁছে দেখি কোচিং শুরু হয়ে গেছে। আমি রুদ্রের দিকে তাকিয়ে একটু হেসে দৌড়াতে দৌড়াতে কোচিংয়ে ঢুকে গেলাম। কোচিং থেকে বাড়ি ফিরে দেখি আমার বাচ্চাঘরে মা ঢুকেছে। আমি আর কোনো উপায় না পেয়ে ভাইয়ের বাচ্চাঘরে ঢুকলাম। স্নান সেরে ঘরে আছে আর কিছুক্ষণ পরে মনে পড়ল রুদ্রের বাচ্চাঘরে একটা জামা রেখে এসেছি। আমি এক দৌড় দিয়ে রুদ্রের বাচ্চাঘরে ঢুকে গেলাম। আমি কাপড়গুলো নিয়ে যাব, তখন রুদ্রের চোখে চোখ পড়ল। রুদ্র বাচ্চাঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। ফাজিল একটা একথা বলেই আমি দৌড় দিলাম। এমন সময় মা চেঁচিয়ে উঠে বলল, কি হয়েছে? রুদ্র এমন ষাঁড়ের মতন চেঁচিয়ে উঠল কেন? তোমার ছেলের তো কোনো কাজ নেই, সবসময় আমার সাথে ঝগড়া করে। তোরা দুটিতে মিলে কি যে করিস আমি বুঝি না। আবার দুজন এক সেকেন্ডও আলাদা থাকতে পারিস না। পরদিন দিদিমার শরীর খারাপ হওয়াতে মা বাবা দুজনেই দেখতে গেল। সন্ধেবেলায় আমিও রুদ্র দুজনে বসে টিভি দেখছিলাম। হঠাৎ রুদ্র বলে উঠল, দিদি একটু চা কর না, চা খাব। আচ্ছা ঠিক আছে, টিভি দেখ, আমি চা করে আনছি। কিছুক্ষণ পরে দুই হাতে দুটো চায়ের কাপ নিয়ে ফিরে আসলাম। রুদ্র কাপ নিয়ে মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলল, মিষ্টি হয়নি দিদি? চিনি এনে দিচ্ছি। লাগবে না দিদি, তোরটা দে। রুদ্র আমার কাপটা নিয়ে চুমুক দিল। এবার ঠিক আছে। এবার কিভাবে ঠিক হলো? রুদ্র আমার দিকে দেখিয়ে বলল, মিষ্টি এখান থেকে এসেছে। ভাই মেয়ে পটাতে তো খুব শিখেছিস। সামনে টিভি চলছে কিন্তু টিভিতে দুজনের কারোরই মন নেই। আমি রুদ্রের হাত থেকে খালি কাপটা নিয়ে রান্নাঘরের দিকে যেতে লাগলাম। আর রুদ্র বসে আমার দেখতে লাগল। আমি দরজার কাছে এসে পিছনে তাকিয়ে দেখি আমার ভাই রুদ্র হা করে তাকিয়ে আছে। আমি ভাইয়ের কান দেখে আর না হেসে পারলাম না। আপনি মুখ থেকে বেরিয়ে গেল ফাজিল কোথাকার। রান্নাঘর থেকে ফিরে এসে রুদ্রের পাশে বসে মুচকি হেসে ভাইয়ের দিকে তাকালাম। আমি রুদ্রকে একটা ধাক্কা দিয়ে বলি, এই দুষ্টু, কি দেখছিস এইভাবে? লজ্জা করে না নিজের বড় বোনকে এভাবে দেখতে? লজ্জা কেন করবে? কিভাবে দেখছি? কিভাবে দেখছি বললে না তো দিদি? দেখে তো মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবি আমাকে। আমি মনে মনে বললাম, তুই কবে আমার মুখের দিকে দেখলি ভাই?
সারাক্ষণ আমার সামনের দিকে নজর। কি এত ভাবছ দিদি? কিছু না, ভাবছি তুই একটা আস্ত ফাজিল। কোথায় ফাজলামি করলাম আমি? তুই কি ভাবিস আমি কিছু বুঝতে পারি না তাই না? তুমি বুঝতে পারো দিদি? অবশ্যই পারি। রুদ্র এবার আমার সামনের দিকে তাকিয়ে বলতো আমি এখন কি ভাবছি? আমি রুদ্রের একটা কান টেনে ধরে বলি, শয়তান, কান টেনে ছিঁড়ে দেব। দিদি লাগছে তো? লাগুক। পরের দিন সকাল থেকে আকাশটা থমথমে, যে কোনো সময় বৃষ্টি নামবে। রুদ্র টিউশনে গেছিল, এখনো বাড়ি আসেনি। অন্যদিন এত সময় বাড়িতে চলে আসে। আমার একটু টেনশন হচ্ছিল বৃষ্টিতে ভিজে যায় যদি। আমি রুদ্রের কাছে ফোন করলাম। কিরে রুদ্র, কোথায় তুই? মেঘ করেছে, বৃষ্টি নামবে, তাড়াতাড়ি বাসায় আয়। তার থেকেও অনেক বেশি মেঘ করেছে দিদি আমার মনে। আমি একটু হেসে বললাম, আর কাব্য করতে হবে না, তাড়াতাড়ি বাসায় আয়। আসছি দিদি। তোমার আদেশ কি আমি অমান্য করতে পারি? সকাল 10টা নাগাদ আকাশ ভেঙে ঝুমঝুম করে বৃষ্টি নামল। এর মধ্যে রুদ্র বাড়ি ফিরেছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। আমার পেছনে এসে রুদ্র চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর রুদ্র আমাকে বলল, চলো না দিদি, আজকে আমরা বৃষ্টিতে ভিজি। রুদ্রের গলায় এমন একটা আমন্ত্রণ ছিল যেটা শুনে আমি না করতে পারলাম না। শুধু বললাম, চল ভাই, আমারও ভিজতে ইচ্ছা করছে। দুই ভাই বোন হাত ধরে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দুহাত দুদিকে মেলে চোখ বন্ধ করে আকাশের দিকে তাকালাম। হঠাৎ শুনতে পেলাম রুদ্র গান গাইছে, একগুচ্ছ গোলাপ হাতে। ভিজতে চাই তোমার সাথে। চোখ মেলে তাকিয়ে দেখি রুদ্র সত্যি সত্যি একগুচ্ছ গোলাপ হাতে করে হাঁটু গেড়ে আমার সামনে বসে গান গাইছে। আমি জীবনে এতটা খুশি ও এতটা অবাক কখনো হয়নি। খুশিতে চোখে জল চলে আসলো আমার। আমার আনন্দ অশ্রু বৃষ্টির সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। হাত বাড়িয়ে রুদ্র এর কাছ থেকে গোলাপের গুচ্ছটা নিলাম। রুদ্র উঠে দাঁড়াল। এই বৃষ্টি যেন আজ আমার রূপ রুদ্রের চোখে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমি বললাম, বৃষ্টিতে ভিজেছিস, ঠান্ডা লেগে যাবে তো। রুমে চল, স্নান করে ফ্রেশ হয়নি। দুই ভাই বোন রুমে আসলাম। দুজন দুই বাচ্চা ঘরে ঢুকলাম ফ্রেশ হওয়ার জন্য। আমার মনে আজ কোনো দুঃখ নেই। আমি সবসময় চাইতাম রুদ্র কেবল যেন আমার ভেতরটা না, বরং মনটাকে বেশি প্রায়োরিটি দেয়া। আজ পূরণ হয়েছে মনের আশা। পরের দিন মা ফোন করে জানালো তারা বাড়িতে আসছে। বাবা মায়ের কথা শুনে আমাদের দুই ভাই বোনের মন খারাপ হয়ে গেল। আমি আর রুদ্র প্ল্যান করলাম, যেভাবেই হোক আমরা ঘুরতে যাব। বাবা মায়ের সাথে রাতে খেতে বসে বললাম, তোমরা তো অনেক ঘুরলে, এবার আমারও ঘুরতে যাব। রুদ্র আমার সাথে সাই দিল। কি কারণে জানি না, তবে বাবার মনটা আজ খুব ভালো ছিল। মা জিজ্ঞাসা করল, কোথায় যাবি? আমরা দুজনেই বললাম, দার্জিলিং-এ যাব। ঠিক হলো আমার, সবাই প্রথমে দার্জিলিংয়ে যাব, সেখান থেকে অন্য জায়গা। রুদ্র বলল, দেখলি তো দিদি, আমরা কত লাকি, 3 দিনের মধ্যে আমাদের ঘোরার প্ল্যান হয়ে গেল। ভ্রমণের জন্য হালকা কেনাকাটা আর গোছগাছ শুরু করলাম আমরা। বাবা মার জন্য আর অন্যটা ওদের জন্য একটা লাগেজ, আর রুদ্র ও আমার একটা লাগেজ। মা চলে যেতেই রুদ্রকে ঠেলে দূরে সরিয়ে বললাম, যা তো এখন, আমাকে ঠিকঠাক গোছাতে দে। ভ্রমণের সব প্রস্তুতি শেষ। বাবা হোটেলের 2টো রুম বুক করে রেখেছে। বলা হয়নি আমরা যাব বাসে করে। রাত 10:30টার বাস। আমরা 9:30টার মধ্যে বাস স্ট্যান্ড-এ চলে আসলাম। রুদ্র একটা জিন্সের সাথে কালো টি-শার্ট পরেছে। ওকে সত্যি অনেক হ্যান্ডসাম লাগছে। আর আমার পরনে কুর্তি ও জিন্সের প্যান্ট, মুখে সামান্য মেকআপ। 10টা বাজতেই বাসে উঠে পড়লাম আমরা। আমাদের সিটটা মোটামুটি মাঝ বরাবর পড়েছে। সামনের সিট 2টো আমি আর রুদ্র বসে, আর তার পেছনের সিটে বাবা মা। দুই ভাই বোন একচোট ঝগড়া করে নিলাম জানালার পাশে বসা নিয়ে। আমারই হলো। কিছুক্ষণ গজগজ করে রুদ্র বসে পড়ল। একেবারে কাটায় কাটায় 10:30টায় বাস ছাড়ল। রাত বাড়ছে, 1000 বছরের পুরনো রাত। রাত বাড়ার সাথে সাথে একে একে নিভে আসছে বাসের ভেতরকার লাইটগুলো। জোডালো থেকে ফিসফিসের পর্যায়ে এসে এখন প্রায় থেমে এসেছে ভেতরকার মানুষজন এর কথাবার্তা। আষাঢ় মাস, বাইরে হঠাৎ গুডি গুডি বৃষ্টি নেমেছে। ব্যাগের ভিতর পাতলা চাদর রাখা ছিল। ঠান্ডা লাগতেই ব্যাগ থেকে চাদরটা বের করে নিয়ে অর্ধেকটা নিজের গায়ে জড়িয়ে বাকিটা ভাই এর উপর দিলাম। আমি ভেবেছিল রুদ্র বোধও ঘুমিয়ে গেছে, কিন্তু চাদর দিতেই ও আমাকে বলল, কি হয়েছে? বললাম, দেখছিস না কেমন ঠান্ডা পড়েছে।
ভাই চাদর এর নিচে এক হাতে জড়িয়ে ধরে আমাকে। আমিও মাথা এলিয়ে দিই ভাই এর কাঁধে। আমি চুপচাপ ভাই এর কাঁধে মাথা রেখে ভাবতে থাকি জীবন নিয়ে। আচ্ছা, কি ঘটবে আমাদের জীবনে? আমি খুব ভালো করে জানি যে আমার সবই কেবল রুদ্রের জন্য। রুদ্র ছাড়া অন্য কারো কথা কল্পনাতেও আনতে পারি না। কি পরিণতি হবে এই সম্পর্কের? আরেকটু বয়স বাড়লেই তো বাবা মা উঠেপটে লাগবে আমার বিয়ে নিয়ে, কিন্তু আমি কি পারব রুদ্রের সাথে অন্য কাউকে জড়াতে? রুদ্র ছাড়া অন্য কেউ আমাকে ভাবতেই কেমন কেমন লাগছে। আমরা দুজন ছাড়া সবাই গভীর ঘুমে। রুদ্রের অদ্ভুত আচরণে শব্দ করে উঠলাম। হঠাৎ বাসের চাকাটা একটা গর্তে গিয়ে পড়ে। আমরা প্রস্তুত ছিলাম না এটার জন্য। অজান্তেই আওয়াজ বেরিয়ে আসে আমার মুখ থেকে। পেছন থেকে মা আস্তে করে বলল, কিরে রুদ্রিকা, কি হলো? মায়ের আওয়াজ শুনে একদম চমকে গেলাম। তার মানে মা জেগে আছে? তাড়াতাড়ি করে উত্তর দেই, কিছু না মা, হঠাৎ বাসের চাকা গর্তে পড়তে ঘুম ভেঙে গেছে। মা আর কিছু বলে না। ভোর হতেই আমাদের বাস থেকে নামিয়ে দেয়। মাথার উপর এর বিশাল আকাশের উপর থেকে যেন কোনো অদৃশ্য হাত একটু একটু করে টেনে সরিয়ে দিচ্ছে কালো চাদর। মুগ্ধ হয়ে দুই ভাইবোন তাকিয়ে থাকি আকাশের দিকে। বাবার ডাকে যেন ধ্যান ভাঙ্গে আমাদের। বাবা মায়ের সাথে এগিয়ে যায় একটা টং দোকানের দিকে চা তেষ্টা মেটাতে। চায়ে চুমুক দিতে দিতেই পুরো আলো ফুটে যায়। আমি ভাবতে থাকি যে প্রথমেই আগে রিসোর্টে গিয়ে ফ্রেশ হতে হবে। চা শেষ করে বাবা একটা গাড়ি ঠিক করল। বাবা মার সামনে বসত আর আমি ভাই পিছনে বসলাম। রাতের গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে আছে চড়া মিশকালো পিচঢালা রাস্তা। এখন বৃষ্টি বা ঝরলেও আকাশটা কেমন গুমোট হয়ে আছে। রাস্তার দুধারে নাম না জানা নানান রকমের গাছ। বৃষ্টিতে ধুয়ে একেবারে সবুজ হয়ে আছে পাতাগুলো। কিছু কিছু গাছে ফুটে নাম না জানা নানান রকমের ফুল। অবাক চোখে যেন সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য গিলতে থাকি আমরা দুজনেই। আরেকটু সামনে গিয়ে চা বাগান দেখে উচ্ছ্বাসিত হয়ে উঠি আমরা। দেখি সূর্যিমামা কেবল উঠি উঠি করছে, সেই সময় একদল কামিন মেয়ে মাথায় ঝুড়ি বেঁধে চলছে চা বাগানের দিকে। এই চা বাগান এর সাথেই জড়ানো ওদের জীবন। ওদের মধ্যে কারো কারো সাইডে একটা কাপড় দিয়ে বানানো ঝোলার মতো রয়েছে, যার ভেতরে বহন করিছে ছোট বাচ্চা। ঠিক যেমনটা আমরা ছবির বইতে দেখেছি। আমি আপন মনেই বলে ওঠে, উফাফ, কি অসম্ভব সৌন্দর্য। প্রায় 10 মিনিট পর আমাদের গাড়ি হোটেলের সামনে চলে আসো। গাড়ি থেকে লেবে আমার দুজনে আগে রিসেপশন এর কাছে গেলাম। রিসেপশনে বসে আছে একজন সুন্দরী মেয়ে। আমরা সামনে যেতেই চেয়ার ছেড়ে উঠে ইংরেজিতে বলে ওঠে, হ্যালো স্যার অ্যান্ড ম্যাম, ওয়েলকাম। শুনেই গাল দুটো কাশ্মীরি আপেলের মতো লাল টকটকে হয়ে উঠল রুদ্রের। রুদ্র তাড়াতাড়ি করে বলে উঠল, আপনি ভুল করছেন। আমরা আসলে ভাইবোন, বাবা মার সাথে ঘুরতে এসেছি। আমাদের রুম বুকিং করা আছে দোতলায়। শুনে একটু যেন লজ্জায় পড়ে যায় রিসিপশনিস্ট মেয়েটা। সরি স্যার, আমি ভেবেছিলাম আপনারা কাপড় বোধ হয়, বলে কি নামে বুকিং দেয়া হয়েছিল জানতে চায়। রুদ্র নাম বলতেই মেয়েটি ড্রয়ার খুলে চাবি এগিয়ে দেয় রুদ্র এর দিকে। চাবি দেওয়ার সময় মেয়েটা অদ্ভুত ভঙ্গিটা করে রুদ্র এর দিকে। এটা কোনোভাবেই পছন্দ হয় না আমার। এর মধ্যে আমাদের বাবা মা ও এসে পড়েছে। হোটেল বয়দের হাতে লাগেজ ধরিয়ে দিয়ে আমরা উঠে পড়ি দোতলায়। আমাদের জন্য 2টি রুম বুক করা হয়েছে, একটা কাপল রুম যেটায় বাবা মা থাকবে, আর অন্যটাতে 2টা বেড। ওই রুমে থাকব আমি আর ভাই। হোটেল বয় লাগেজটা রুমে দিয়ে বেরিয়ে যেতেই ভাইয়ের দিকে রাগের দৃষ্টিতে তাকালাম। ভাই বলে ওঠে, কি হলো দিদি? রাগী গলায় বলে উঠলাম, ওই মেয়েটা তোর দিকে ওইভাবে তাকালো কেন? রুদ্র যেন কাচুমাচু হয়ে গেল আমার কথায়। মিনমিন করে উত্তর দেয়, তার আমি কি জানি? আমি কি অন্ধ নাকি? আমি কি কিছুই দেখি না? ওই মেয়েটাকে তুই ও যেন চোখ দিয়ে শেষ করেছিস। ভাই মজা করে বলে, দেখার জিনিস তো দেখবই। ভাই এর কথায় যেন মোচ দিয়ে ওঠে আমার ভেতরটা। 2 চোখের কোনো যেন চিকচিক করে ওঠে জলে। ভাই ভ্যাবাচ্চাকা খেয়ে যায়। ও ভাবেনি এমন রিয়াকশন হবে আমার। এই দিদি, কি পাগলামো করছিস? আমি তো কেবল মজা করেছি তোর সাথে। আমি ফোপাতে ফোপাতে বলি, আর কখনো এমন মজা করবি না আমার সাথে। তুই শুধু আমার। রুদ্র একটু নিচে গিয়েছে হাঁটাহাঁটি করে হাত পায়ের খিল ছাড়াতে। এমন সময় দরজায় নক হতেই ভাবলাম যে রুদ্র এসেছে। একটা সারপ্রাইজ দিতে হবে। দরজাটা খুলে দেখি কোথায় রুদ্র, বাবা দাঁড়িয়ে আছে দরজার সামনে। বাবাকে দেখেই ভূত দেখার মতো চমকে উঠলাম। এদিকে বাবারও আমাকে এভাবে দেখে মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। কোনো ক্রমে তোতলাতে তোতলাত বলল, তোর মা এর ফোনটা কি তোর কাছে?
বাবা মোবাইলটা নিয়েই কিছু না বলে চলে গেল। দরজা লাগিয়ে মনে মনে ভাবলাম, এটা কি হলো? আমি যেন মিশে যাচ্ছি মাটির সাথে। একটু পরে সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম। রুদ্র এর ঘুম ভাঙতেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে সেখানে মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলা। বাগানের ফাঁকে ফাঁকে লাগানো নিমগাছগুলোর ডালে মেঘে ঢাকা সূর্যের মরা আলোয় কয়েকটা নাম না জানা পাখি দোল খাচ্ছে, ডাকছে, পরক্ষণেই আবার উড়ে যাচ্ছে চোখের আড়ালে। রুদ্র প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখছে, আর আমি ঘুম থেকে জেগে উঠে রুদ্রকে দেখছি। জানালা গলে একফালি রোদ এসে পড়েছে আমার মুখের উপর। দুজন দুই খাট থেকে চেয়ে থাকি একে অপরের দিকে। আমি একটু লাজুক হেসে রুদ্রকে বলি, এই দুষ্টু কি দেখছিস অমন করে? হুম, তোমাকে দেখছি দিদি। আমাকে এভাবে দেখার কি হলো? জানি না দিদি। আচ্ছা, তুমি এত সুন্দর কেন? সুন্দর না ছাই, সুন্দর হলে কি আর ওই রিসিপশনিস্ট মেয়েটার দিকে ওইভাবে তাকিয়ে থাকিস? ইস, আবার আমি কখন ওইভাবে তাকালাম বলো তো? আমি গাল ফুলিয়ে বলি, আমি সব বুঝি। এমন সময় রুমে নক করার শব্দ হয়। দেখি মা দাঁড়িয়ে। আমাদেরকে এসে তাড়া দেয় হাতমুখ ধুয়ে ফ্রেশ হবার জন্য। দুপুরে খেয়ে ঘুরতে বেরুবে। উঠে তাড়াতাড়ি করে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেই দুই ভাইবোন। লাঞ্চ করে বেরিয়ে পড়ি আমরা বিশাল বড় একটা জঙ্গলে ঘেরা পার্কে আসলাম। একটু পরে আমরা টিকিট কেটে ঢুকে পড়ি পার্কের ভেতরে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে পথের দুধারে চেনা অচেনা নানা জাতের গাছের সারি, যার কোনোটা উঠছে আকাশ ছোঁয়ার চেষ্টায়। পথের দুপাশের ছোট ছোট পাহাড় বেয়ে ঘন ঝোপের জঙ্গল। রুদ্রমাকে বলে, তোমরা ওই দিকটাতে ঘুরতে থাকো, আমরা এদিকে ঘুরছি। কেবল বেরোবার আগে একটা কল দিও, বলে জঙ্গলের আরও গভীরে ঢুকতে থাকি দুই ভাইবোন। এই নির্জন দুপুরে এই গভীর অরণ্যে যেন হারিয়ে যায় আমরা। দুই ভাইবোন হাত ধরে এগিয়ে যেতে থাকি। আরও কিছুটা এগোতেই দেখতে পায় ছোট পাহাড়ের আড়ালে গাছপালায় ঘেরা সুন্দর একটা পুকুর। পুকুরে কানায় কানা জল ভর্তি, গাছের ছায়া পড়ে, সুন্দর দেখতে লাগছে। হঠাৎ আমরা দেখতে পাই একটা খরগোশ। দুই ভাইবোন ছুটতে থাকি খরগোশের পেছন পেছন। ছুটতে ছুটতে জঙ্গলের বেশ কিছুটা ভিতরে চলে যায় দুজন। হঠাৎ খরগোশটা ছুটে একটা ঝোপের ভেতর ঢুকতেই আমরা হাঁফাতে থাকি। আমি বসে পড়ি ঘাসের উপর। ঘামে প্রায় ভিজে গেছে আমি। পাশের একটা ঝোপে কিসের একটা শব্দ হতেই রুদ্র সেদিকে তাকালো। ছেঁড়া জামা কাপড় পরা একটা লোক দেখে বোঝা যায় পাগল। পাগলটা একটু আমাদের দিকে এগিয়ে আসলো। পাগলটাকে দেখে আমাদের ভয় পাওয়ার কথা, কিন্তু মনের মধ্যে একটা অজানা শিহরণ খেলে গেল। একটু পরেই পাগলটা আবার বনের মধ্যে হারিয়ে গেছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাড়াতাড়ি যেতে হবে। তখনই ফোন আসে বাবার। কিরে, কই তোরা? তাড়াতাড়ি আয়, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। এই তো আসছি বলে ফোনটা কেটে দেয় ভাই। গোধূলি আলোতে দুই ভাইবোন এগিয়ে যেতে থাকি মেইন গেটের দিকে। আমরা ঠিক কতটা ভেতরে ঢুকেছিলাম জঙ্গলের বুঝতে পেরেছিল ফেরার সময়। ক্লান্ত হয়ে আমার পা দুটো যেন আর চলছিল না। এদিকে বাবা মা ও ফোন দিয়ে তাড়া দিচ্ছে বারবার। অজানা অচেনা পাখির সারাদিনের ভ্রমণ শেষে নিরে ফেরার আর বড় বড় গাছের ছায়ায় আবছা সন্ধ্যা যেন নিস্তব্ধতা বাড়িয়ে দিয়েছে আরও। হোটেলে ফিরেই রুদ্র বলে ওঠে, এক কাপ চা বা কফি হলে বেশ হয় না? আমার ঘুম পাচ্ছে খুব। আজকের বিকেলটা সারা জীবনের সবচেয়ে মেমোরেবল একটা বিকেল হয়ে থাকবে। সত্যি প্রকৃতির মাঝে আদিমতায় মেতে ওঠার মজা আসলেই অন্যরকম। আমরা দুই ভাইবোন মা বাবার সাথে হোটেলের রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ক্লান্তিতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে রুদ্রকে ডাকলাম, আর কতক্ষণ ঘুমাবি? ফ্রেশ হয়ে নে, উঠে ব্রেকফাস্ট করবি। আমি রুমে ব্রেকফাস্ট দিয়ে যেতে বলেছিলাম, তাই রুমে দিয়ে গেছে। নিচে যেতে হবে না, তরকারি ঝটপট, উঠে ফ্রেশ হয়ে নে। ঠিক এই সময় দরজায় করা নাড়ার আওয়াজ হল। রুদ্র আমার থেকে দূরে ছিটকে গেল। বাইরে থেকে বাবার গলার আওয়াজ শুনতে পেলাম। দরজা খুলতেই বাবার চোখ গেল প্রথমে আমার সামনের দিকে। আমি বললাম, কিছু বলবে বাবা? আমার কথাই বাবার হুঁশ ফিরল। আমি আর তোর মা বেরোচ্ছে একটু, তোরা কি যাবি? না বাবা, তোমরা যাও। আমরা যাব না, আমরা এখনো ব্রেকফাস্ট করিনি। বাবা চলে যেতেই আমি বিছানায় চিত হয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, বাবা আমার দিকে যেভাবে তাকিয়েছিল আমার কেমন যেন অদ্ভুত লাগল। তারপর নিজেকে পরিমনির মতো করে সাজিয়ে বের হলাম নিজের রুমের দিকে। আমি জানি আমাকে এখন কোনো বাইরের মানুষ দেখলে সে নিজেকে কোনোভাবেই সামলাতে পারবে না। ক্ষুধার্ত সিংহ যেমন শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমনভাবে আমার উপর ঝাঁপিয়ে পড়বে।
আমি দরজার সামনে এসে নক করলাম। রুদ্র এসে দরজা খুলে আমাকে দেখে বাকরুদ্ধ হয়ে গেল। চোখেরও পলক পড়ছে না।